জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকুল। আজ সকালে সিএমএইচে মারা গেছেন ২৩ বছরের শিক্ষার্থী আব্দুল্লাহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞানে পড়তো। ৫ আগস্ট সন্ধ্যায় আব্দুল্লাহর কপালে গুলি লাগে। প্রথমে তার অপারেশন হয় ঢাকা মেডিকেল কলেজে, পরে তাকে ছাড়পত্র দিলে আব্দুল্লাহ বাড়ি চলে যায়, কিন্তু বাড়িতে গিয়ে এসে আবার অসুস্থ বোধ করে, তার মাথায় প্রচণ্ড ব্যথা হয়, আবার ঢাকায় ফিরে আসে চিকিৎসা নিতে, কিন্তু মাথার ভেতরে সংক্রমণ শনাক্ত হয় এবং চিকিৎসা নিতে নিতে আজ বিদায় নিয়েছেন আমাদের মধ্য থেকে আব্দুল্লাহ। আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন রক্তিম জুলাই ২৪-এর আহ্বায়ক সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার, আছেন আসাদুল্লাহ আল গালিব, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, আছেন বিএনপি দলীয় সাবেক হুইপ ব্যারিস্টার রুমিন ফারহানা। সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, আমরা যতদূর জানি আপনি ৫ থেকে ৬% দেখতে পান, আলোর একটা চোখে, আরেকটা চোখে পুরোপুরি দেখতে পান, মানে একটা চোখে আলোর অনুভূতি শুধু টের পান, বিষয়টা এইরকম, মানে একটা চোখে দৃষ্টিশক্তি প্রায় হারিয়েছেন। এই বাংলাদেশ আপনি কেমন দেখতে চান? মানে আপনার যেই চোখটা পুরোপুরি দেখতে পান সেই চোখেও, এবং যে চোখে প্রায় দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং দেখতে পান না সেই চোখে দেখতে পান, মানে আপনি কোন কোন বিষয়ে সংস্কার চান? নির্বাচন আগে চান না সংস্কার আগে চান? আপনাকে সরকারের তরফ থেকে বা বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের পক্ষ থেকে, এই প্ল্যাটফর্ম ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, কিংবা কোনো রাজনৈতিক দলের কেউ কি আপনাকে এসে প্রশ্ন করেছে, যে কেউ কি জানতে চেয়েছে যে আপনি সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলতে চান না সংস্কার চান? আপনি কি চান যে বিচার বিভাগে কেমন সংস্কার আপনি দেখতে চান? আপনি কি চান যে এই রাষ্ট্রপতি থাকুক অথবা না থাকুক? আপনি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান অথবা চান না? মানে কেমন মানুষদের আপনি উপদেষ্টা পরিষদে দেখতে চান? কেউ কখনো এসে আপনাকে জিজ্ঞেস করেছিল? এমন করে যেটা জিজ্ঞেস মানে আপনি জানতে চাইছেন, যদি আমি উত্তর করে, আসলে ওভাবে কেউ জানতে চায়নি একেবারে, যে আমাদের চাওয়াটা কি, যে আমরা কি চাই। যে আমার চোখ নিয়ে খুব বেশি আমার হতাশা বা আফসোস নাই, আমি দেশের জন্য দিতে পারছি, সেটা আমার দেশ সুন্দর যেন হতে পারে, দেশটা যেন, আগে আমরা বিভীষিকাময় একটা জায়গায় ছিলাম, কথা বলতে পারতাম না, চলতে পারতাম না, সব কিছুর মধ্যে একটা বাধা ধরা নিয়ম ছিল, সবাই সাহসীনতায় ছিলাম। আমার দেশটা এখন নতুন করে উজ্জীবিত হয়েছে, দেশটাকে আমরা পিছিয়ে যে সময় ফেলে আসছি সেভাবে আর দেখতে চাই না। একটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে আমাদের যে মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সেটা দেখতে চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ দেখতে চাই, একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, একটা সমতার বাংলাদেশ দেখতে চাই। সেজন্যই আমরা তো আন্দোলনটাই ছিল যে বৈষম্যের বিরুদ্ধেই ছিল। সেই জায়গা থেকে এখন ওই আরেকটা কথা বলছেন, যেটা আমাদেরকে আসলে কেউ জিজ্ঞেস করে না আমরা কি চাই। এখন আমরা বলে আসছিলাম, যেমন আপনি রাষ্ট্রপতির কথা বলছেন, সরাসরি আমরা আহতরা রাষ্ট্রপতির বাসভবনের সামনে গিয়ে আমরা আন্দোলন করেছি যে আমরা আওয়ামী লীগের এই রাষ্ট্রপতিকে আমরা দেখতে চাই না। আরেকটা বিষয়, যে সংবিধান আমরা পরিবর্তন চাই কিনা। এই সংবিধান এখনো বলবৎ, এই সংবিধান যতদিন বলবৎ থাকবে, আমরা যারা এখানে বিপ্লবে অংশগ্রহণ করেছি, যারা আন্দোলন করেছি, রাষ্ট্র আগামী যে আওয়ামী লীগ আসার প্রয়োজন না, অন্য কেউ সরকার এসে এই সংবিধান বলবৎ থাকলে আমাদেরকে দেশদ্রোহী হিসেবে বিচার করতে পারবে। এটা কেননা আমরা তাদের ভাষায়, মানে যারা বলছেন তাদের ভাষায়, একটা নির্বাচিত সরকারকে আমরা ক্ষমতাচ্যুত করেছি। তার মানে আমাদের একটা ভয় এখনো, আমরা ভয়ের কিছু না, এটা বাস্তবতা, যে কেউ আসলে আমাদেরকে বিচার করতে পারবে। তার অর্থ হচ্ছে এই যে একটা মুজিববাদী সংবিধান, কারো দলীয় গঠনতন্ত্র, আমি বলতে চাই এটাকে দলীয় গঠনতন্ত্র, এটা মানুষের একজন আসে আবার মানে তার মতো করে সংবিধানটাকে সাজায়, আরেকটা দল আসে তাদের মতো করে তারা সাজায় না। আমরা একটা বাংলাদেশের মানুষের অভিপ্রায়ের সংবিধান চাই,
একজন আসলো লিখে দিল, তারপরে এটা হ্যাঁ হয়ে গেল, এইভাবে আমরা একটা চাই না। আমরা নতুন ভাবে বাংলাদেশটা মানে আবার আসলো, আমরা একটা পরিবর্তন। আপনি কি চান সেটা জুলাই আন্দোলনের বা এই সরকার গঠিত হওয়ার 3 মাস পরে এসে যমুনা টেলিভিশনের এই প্ল্যাটফর্ম থেকে আপনি সবার মাধ্যমে বলতে পারলেন। এর আগে বলতে পেরেছেন কিনা সেই প্রশ্নের উত্তর মনে হয় আমি সহ দর্শক এর মধ্যেই পেয়ে গিয়েছেন। আসাদুল্লাহ আল গালিব, কোন ব্যস্ততার কারণে আপনার কাছে মনে হয় যে সরকার কিংবা আপনারা কিংবা রাজনৈতিক দলগুলো তারা কি চান যারা আহত তাদের কথা শুনবার সুযোগ পাননি? ব্যস্ততা কি ছিল একটু বুঝতে চাই। ধন্যবাদ আপনাকে। শুরুতে স্মরণ করছি আবু সাহিদ থেকে আজকে আবদুল্লাহ পর্যন্ত যারা শহীদ ছিলেন, যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনি যে প্রশ্ন করছিলেন যে আমরা আহত বা শহীদ পরিবারদের কাছে পৌঁছাতে পেরেছি কিনা, ভাইসহ আমরা একই গাড়িতে আসছিলাম। আমরা কিন্তু সহযোদ্ধা, আমরা মাঠে একসাথে লড়াই করেছি। ভাইয়ের সাথে কিন্তু আমাদের রাষ্ট্র নিয়ে কথা হচ্ছিল যে আমরা আগামী বাংলাদেশ কেমন চাই বা যে প্রবলেমগুলো এখন আমরা ফেস করছি এগুলো কীভাবে সমাধান করা যাইতে পারে। তো তার সাথে কিন্তু আমার কথা হয়েছে। আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়েছি, শহীদ পরিবারের মানুষদের সাথে কথা বলেছি। আমি সিলেট বিভাগের দায়িত্বে ছিলাম, সিলেট বিভাগের প্রত্যেকটা শহীদ পরিবারে আমি একাধিকবার গিয়েছি। আমরা যত আহত আছে, যতটা পারা যায় আমাদের পক্ষে আমরা সবাইকে রিচ করার চেষ্টা করেছি, তাদেরকে চিকিৎসার আওতায় আনার চেষ্টা করেছি। আমরা তখন কিন্তু তাদের কথাগুলো শুনেছি। তাদের কথা শুনেই কিন্তু এই যে রাষ্ট্রপতির যে আমরা পদত্যাগ দাবি করেছি, এটা কিন্তু আমাদের দাবি ছিল না, এটা ছিল সকলের দাবি, আমাদের আহত শহীদ যারা পরিবার আছেন সকলের দাবি। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সকল আহত শহীদ এবং আমাদের যত যোদ্ধা ছিল সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করছি এবং সবাই একসাথেই আমরা আমাদের যে কাজগুলো সেগুলো করে যাচ্ছি। নিশ্চয়ই আপনারা একসঙ্গে করছেন। তাহলে 14 ঘন্টা আহতরা যে পথে ছিলেন পঙ্গু হাসপাতাল এবং পাশে যারা চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে, তারা কেন ছিলেন বলেন তো 14 ঘন্টা পথে? দেখেন, আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা এটা একটা কিন্তু ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা, এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই। কিন্তু এই জুলাইয়ে যে আহত আমাদের ভাইরা ছিলেন, আমাদের যে পরিসংখ্যান আসছে সে পরিসংখ্যান অনুযায়ী প্রায় 24,000, একটা অল্প সময়ের মধ্যে হিউজ আহত। তো রাষ্ট্রের তো সক্ষমতা থাকতে হবে, রাষ্ট্রের সক্ষমতা নাই। এরপরেও রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র কাজ করছে, সরকার কাজ করছে, আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এরপরও আমরা মনে করি এখানে আমাদের হয়তো বা কিছু খামতি থাকতে পারে, সরকারেরও আছে। আমরা সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করছি এবং সরকারের নজরে নিয়ে আসছি যাতে করে এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে আমাদের যে আহত এবং শহীদ যে পরিবারগুলো আছে তাদেরকে দ্রুত পুনর্বাসন করা যায়, আহতদের চিকিৎসা নিশ্চিত করা যায়। জি, আশরাফ কায়সার, গতকাল 14 ঘন্টা পথে থাকার পর আহতরা আজকে আমরা দেখলাম সচিবালয়ে উপদেষ্টাদের সঙ্গে আহতদের 2টি গ্রুপের বৈঠক হয়েছে এবং সেখানে কিছু কথা উঠে এসেছে। কথাগুলো এমন যে চিকিৎসা সেবা দীর্ঘমেয়াদী পুনর্বাসন সমন্বয়ের মাধ্যমে সম্মানের সাথে সুনিশ্চিত করা হবে, আহতদের জন্য কার্ড করা হবে, আহতরা সারা জীবন বিনামূল্যে চিকিৎসা পাবেন, যারা ব্যক্তিগতভাবে চিকিৎসা করেছেন তাদের খরচ দেওয়া হবে, পঙ্গুদের আর্থিকভাবে সহায়তা ও পুনর্বাসন করা হবে, টেলিমেডিসিনের মাধ্যমে সাইকোথেরাপি দেওয়া হবে, সাপোর্ট সেন্টার করা হবে। দায়িত্বগুলো তাদেরই ছিল, সাইফুদ্দিন মাহমুদ এমদাদদেরই ছিল। সেখান থেকে এগুলো শুনেছি এবং এই কথাগুলো বলেছেন ডাক্তার সাইদুর রহমান। সবগুলো লাইনের শেষে আপনি খেয়াল করেছেন হবে শব্দটি দিয়ে শেষ হয়েছে, মানে এখানে হবে না হয়েছে শব্দটি বেশি মানানসই হতো কিনা এই 3 মাস পরে? আপনি একদম ঠিকই বলেছেন এবং এই শব্দগুলো 90 দিন পরে ভীষণ বেমানান মনে হচ্ছে। কেননা এই সরকারের প্রধান কর্তব্য ছিল যারা নিহত হয়েছেন তাদেরকে কোনোভাবে মানবিকভাবে মর্যাদা দেওয়া, আর যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা সম্পূর্ণ দায়ভার গ্রহণ করা। আমি মনে করি যে 71 সালে মুক্তিযোদ্ধাদেরকে যদি আমরা বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারি, ওই অর্থনীতির বাংলাদেশ 2024 সালে আমরা একজনকে বা 2-1জনকে হয়তো দেখেছি, তাও সংবাদপত্রে নিউজ হতে দেখেছি। কিন্তু আপনি জানেন যে আহতদের সময়কালের একটা ব্যাপার রয়েছে। 9 দিনের মধ্যে যা করা যেত 90 দিন পরে তা করা যাচ্ছে না এবং সরকারটিকে আমরা একটা শৌখিন সরকার হতে দেখেছি। তারা তাদের মূল কর্তব্য থেকে সরে গেছেন এবং আমার মনে হয়েছে যে গণ অভ্যুত্থানের যে চেতনা এবং আহত নিহত যে আত্মত্যাগ, তার সাথে সরকারটিকে আমার মানানসই মনে হয়নি। যেই স্বাস্থ্য উপদেষ্টা 90 দিন পরে যেতে পারেন, ওনার তো 90 ঘন্টা পরে তাদেরকে ভিজিট করতে যাওয়ার কথা ছিল। উনি আসলে 89 দিন কোথায় ছিলেন?
আমার মনে হয় যে এই সরকার গণ অভ্যুত্থানের চেতনা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে এবং তাদের প্রায়োরিটি ঠিক করতে ব্যর্থ হয়েছে এবং তারা এখনও বলছেন যে এগুলো করা হবে। আপনি জানেন যে বাংলাদেশের রীতি অনুযায়ী এগুলো কোনোদিন হবে কিনা বা আদৌ হবে কিনা এবং সেটির আসলে মনিটরিং কে করবেন। সরকারের প্রধান কর্তব্য ছিল আহতদের চিকিৎসার দায়ভার নেওয়া। দেখুন, আমি কিন্তু এটা স্বাস্থ্য ব্যবস্থাপনার গাফিলতি মনে করি না, আমি এটি রাষ্ট্র ব্যবস্থাপনার গাফিলতি মনে করি। কেননা কোভিডের মতো সময়ে আমরা স্পেশালাইজড হসপিটাল করেছিলাম, আমরা এমনকি মেকশিফট ক্যাম্প করেছিলাম। কোভিড বাংলাদেশ যুদ্ধ অবস্থায় আছে, এটি যদি এই সরকার বুঝতে না পারে তাদের অবিলম্বে পথ ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাওয়া উচিত হবে। তাদের উপলব্ধি করতে হবে যে এটি যুদ্ধ অবস্থা এবং এই সময় ক্যাম্প করে হসপিটাল করা যেত 10টি 50টি 100টি হাসপাতালকে। উপদেষ্টা একটু মাঝখানে একটু বলি, উপদেষ্টা আসিফ মাহমুদ একটা শব্দ বলেছেন, আমার কানে এসেছে টেলিভিশন দেখতে দেখতে। তিনি আমলাতান্ত্রিক জটিলতা শব্দটি বলেছেন যে সেটাও কিছু দূর পিছিয়ে দিয়েছে। দেখুন, এই আমলাতান্ত্রিক জটিলতা এবং ইত্যাদি শব্দ এবং সরকারটি কাঠামো যেভাবে তৈরি হয়েছে সব কিছুর দায়ভার নিতে হবে গুটি কয়েক ব্যক্তিকে। 5 তারিখ থেকে 8 তারিখে বাংলাদেশে এই সরকারের কাঠামো কেমন হবে, সংবিধানের আলোকে হবে কিনা, নাকি বিপ্লবী চেতনায় হবে, চুপ্পু প্রেসিডেন্ট থাকবেন কিনা, এগুলো যারা দায়িত্ব নিয়েছিলেন ঠিক করবেন, তারা ঠিক কাজ করেননি এবং তারা এখন অনেক ধরনের কথা বলছেন তাদেরকে জাস্টিফাই করার জন্য। এই আজকে 90 দিন পরে আমরা যা যা প্রবলেমের মুখোমুখি হয়েছি তার জন্য ইতিহাসে কয়েকজন ব্যক্তিকে দায়ী করতে হবে এবং তাদেরকে সততার সাথে বলতে হবে তারা তাদের পদ পদবি ঠিক করার জন্য কী ধরনের যোগসাজশে গিয়েছিলেন, কেন বিপ্লবী চেতনার সরকার হলো না, কেন এখন রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তিদেরকে ইলেকশন কমিশনার সার্চ কমিটিতে আমাদের রাখতে হয়। যেই রাষ্ট্রপতি, যেই প্রধানমন্ত্রী, যেই মুজিববাদী চেতনা, যেই ফ্যাসিবাদী শাসনের পতন ঘটানোর জন্য 1500 মানুষ জীবন দিয়েছে, তারা তাদের সাথে বেইমানি করেছেন এবং তারা ওই পরিস্থিতিতে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন যে ছাত্র জনতা বা শ্রমিকের ক্ষমতা কত দূর। তারা তাদের অক্ষমতা দিয়ে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছেন। আজকে আমাদের ঝুঁকিপূর্ণ সময় পার করতে হচ্ছে এবং ফ্যাসিবাদী শাসনের প্রেতাত্মারা আবার পুনর্বাসিত হচ্ছে। আমলাতান্ত্রিক জটিলতা তাদের সৃষ্টি, কারণ 3 দিনের মধ্যে আপনি আমলাতন্ত্রকে ঠিক করে ফেলতে পারতেন। আমরা এমনও দেখেছিলাম তত্ত্বাবধায়ক সরকার, গণ অভ্যুত্থানের সরকার না, তিনি 13 ঘন্টায় 13 জন সচিবকে বদল করতে পেরেছিলেন। এই নজির তো বাংলাদেশে রয়েছে। তার মানে ওই ধরনের কর্মক্ষম মানুষ বাংলাদেশে এখনও আছে যারা এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারেননি কোনো ব্যক্তির কারণে। ওই ব্যক্তিদেরকে সরে যেতে হবে, সরকারের সংস্কার করতে হবে এবং নতুন উপদেষ্টা নিতে হবে এবং রক্ত সঞ্চালন করতে হবে সরকার ব্যবস্থাপনায়। নিশ্চয়ই। ব্যারিস্টার রুমিন ফারহানা, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম আজকে সচিবালয়ে আহতদের সাথে বৈঠক শেষে কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা শহীদ ও আহত তাদের রাষ্ট্রীয়ভাবে সম্মান করা উচিত, রাজনৈতিক দলগুলোরও তাদের নিয়ে কাজ করা কর্তব্য, কিন্তু নির্বাচন নিয়ে তাদের আলোচনা চলতে থাকলে আহত ও শহীদদের দাবি চাপা পড়ে যায়। সবাইকে এখন আহত ও শহীদদের দাবি গুরুত্ব দেয়া কর্তব্য বা দরকার, সেরকম বলেছেন তিনি। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাদের নির্বাচনের দাবিতে আহত ও শহীদদের দাবি চাপা পড়ে গেল কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, কথাটি এমন একজন বলছেন যিনি সরকারের একটি অংশ, ওতপ্রোতভাবে সরকারের সঙ্গে জড়িত, ডে 1 থেকে যিনি সরকারে আছেন, এবং তিনি বলছেন যে এই 3 মাস পরে এসে যখন স্বাস্থ্য উপদেষ্টা দেখা করতে গেলেন আহত ব্যক্তিদের সঙ্গে এবং আহত ব্যক্তিরা খুবই স্বাভাবিকভাবে সেটার প্রতিবাদ জানালেন, পথে নামলেন, 14 ঘন্টা রাস্তায় অবস্থান করলেন এবং তারা খুবই বিস্ময়ের সঙ্গে বললেন যে তাদের যে আর্থিক সামান্য 1 লক্ষ টাকা করে অনুদান পাওয়ার কথা ছিল, রাষ্ট্রীয় সম্মাননা বরং আমরা এভাবে বলি, পাওয়ার কথা ছিল, সেটিও তারা পাননি। অর্থাৎ একটি চরম অব্যবস্থাপনা গত 90 দিন এবং এরপরে বোধহয় আরও 10 দিন, মোট 100 দিন ধরে ঘটেছে। এবং 100 দিন ধরে এই ঘটনাগুলো ঘটবার পরে আজকে যদি সরকারের ভেতরে থাকা একজন ব্যক্তি বলেন যে অন্য কোনো রাজনৈতিক দলের নির্বাচন চাইবার জন্যে এই সকল দাবি চাপা পড়ে যাচ্ছে, তাহলে একেবারেই নিজের দায়িত্বকে অস্বীকার করা, নিজের ব্যর্থতাকে ঢাকবার একটি খুবই হাস্যকর প্রয়াস ছাড়া এটাকে আর কি বলবো বলেন। আমি আজকে লক্ষ্য করলাম যে বিএনপি স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন ভাই এবং সেই সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিক ভাই সহ রুহুল কবির রিজভিও গেছেন আহতদের সঙ্গে দেখা করতে। তারা তাদের যেই সাধ্য, দলীয় সাধ্য অনুযায়ী তারা সেখানে ডোনেটও করেছেন এবং তারা বলেছেন যে বিএনপি যদি আগামীতে মানুষের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যায়, রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করে, ডেফিনেটলি তাদের প্রত্যেকের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবেই করা হবে। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে রাষ্ট্র ক্ষমতায় যেই যাক না কেন, এটা কিন্তু সকলেরই দায়িত্ব। কারণ এই রক্তটা ঝরেছে, এই দৃষ্টিটা হারিয়েছেন আমার ভাই,
এই দেশের জন্য, দেশের মানুষের জন্য। আজকে ওনারা এই আত্মত্যাগ করেছেন বলেই কিন্তু আমরা এসে বুক ফুলিয়ে আপনার অনুষ্ঠানে কথা বলতে পারছি। এবং এখন আমরা যত প্রতিবাদ, সে কারণে আরেকটু বেশি তাদের প্রতি মনোযোগী হওয়া উচিত ছিল না? বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, আপনারা রাষ্ট্রপতি ইস্যুতে দুপুরবেলায় দেখলাম আপনাদের দলের দুজন সিনিয়র নেতা চলে গেলেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করলেন এবং তারপরে আমরা দেখলাম এই সিদ্ধান্ত নিতে দেরি হলো। সেই রকম অতি তৎপর গতিতে আহতদের বিষয়ে যদি আপনারা আরেকটু সরকারকে বলতেন তাহলে সেটা খুব দ্রুত বা আরেকটু সরকারের কাজে গতি আসতো না? আমি আপনার সঙ্গে একমত পোষণ করেই বলছি, বিএনপি গত 17 বছর ধরে যে পরিমাণ জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং বিএনপির 400-র উপরে কর্মী এই 1.5 মাসে নিহত হয়েছে, বিএনপির কয়েক হাজার কর্মী আহত হয়েছে। সুতরাং আমরা আমাদের দলীয় ব্যবস্থাপনায় আমরা আমাদের নেতাকর্মীদের যেমন টেক কেয়ার করতে হচ্ছে, একই সঙ্গে প্রতিদিন নতুন নতুন ইস্যুও সামনে আসছে নিকোল। এবং রাষ্ট্রপতি কে থাকবেন কি কে থাকবেন না এই ইস্যুটিও কি হঠাৎ করেই সামনে আনা হলো না? ধরুন 5ই অগস্ট যখন এই মহাবিপ্লব কিংবা গণঅভ্যুত্থান যেটাই আপনি বলেন, সেদিনই তো আসলে নির্ধারণ করে ফেলা উচিত ছিল যে রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না। সেদিনই নির্ধারণ করে ফেলা উচিত ছিল এটি কি একটি বিপ্লবী সরকার হবে কি হবে না। সেদিনই নির্ধারণ করে ফেলা উচিত ছিল সংবিধান থাকবে না, সংবিধান ছুঁড়ে ফেলা হবে। এই সকল কিছু তো আসলে 5 থেকে 8, আচ্ছা ঠিক আছে 5 না হয় খুবই একটা অস্থির সময়, 5 থেকে 8 এই 3 দিনের মধ্যেই তো এটা ঠিকঠাক হওয়ার কথা ছিল, কিন্তু সেটি তো হয়নি। এবং আমরা দেখছি দফায় দফায় আলোচনাগুলো সামনে আনা হচ্ছে। আমি যদি এভাবে বলি, আলোচনাগুলোকে সামনে আনা হচ্ছে সরকারের প্রতি পদে যে ব্যর্থতা, সেই ব্যর্থতাকে ঢাকবার জন্য। আপনি মনে করে দেখুন তো গত 100 দিনে এমন কোন সেক্টর কি আছে যেই সেক্টর পিসফুলি কাজ করতে পেরেছে? গার্মেন্ট সেক্টর থেকে শুরু করে, আপনি কি বলছেন এই সব ব্যস্ততার কারণে আহতদের বা নিহতদের পরিবারের কথা ভুলে গেছি আমরা সবাই? আমরা ভুলিনি, আমরা কখনোই ভুলিনি। হ্যাঁ, যতটুকু মনোযোগ দেয়া দরকার ছিল, যত দ্রুত গতিতে পদক্ষেপ নেওয়া দরকার ছিল, যেই পদক্ষেপ নেওয়া দরকার ছিল, এবং যেহেতু এই আন্দোলনের ফসল হিসেবে 20 জনের একটা উপদেষ্টা পরিষদ এখন মন্ত্রিত্বের স্বাদ গ্রহণ করছে, তারা যেহেতু স্টিয়ারিং এ আছে, মূল দায়িত্বটা তাদের উপরে। আপনি আমাকে বলেন তো, স্বাস্থ্য উপদেষ্টা তিনি স্বাস্থ্যমন্ত্রীর পদমর্যাদায় আছেন। আমি জানি ব্যক্তিগতভাবে যে তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি কেন ওই পদে গেলেন? তিনি তো ডাক্তারও নন, স্বাস্থ্য খাতে তার ন্যূনতম কোনো অভিজ্ঞতা নেই। তিনি কেন গেলেন? কারণ তিনি ইউনুস সেন্টারে ছিলেন। এবং এইভাবে না, নেপোটিজম যখন আপনি সকল জায়গায় করবেন, আমার লোককে আমি বসাবো, যাকে খুশি তাকে বসাবো, এই যদি হয় ভাই, তাহলে আর এই 1,500-এর উপর মানুষের রক্ত, 30,000-এর উপর আহত, 1,000-এর বেশি মানুষের চোখের দৃষ্টিশক্তি হারানো অর্থটা কি দাঁড়ায়? ব্যারিস্টার রুমিন ফারহানা, যদিও এই প্রসঙ্গে আলোচনা করছি না, কিন্তু প্রসঙ্গটা যেহেতু আপনি তুললেন, আশরাফ কায়সার আপনার কাছে একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই, এটা কি আসলে চিন্তার বিষয় কিনা? আপনার বাড়ি তো চট্টগ্রাম না? না। আচ্ছা, তাহলে আপনাকে প্রশ্ন করাই যায়। মানে জি, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলমের একটা পোস্ট দেখলাম, তিনি লিখেছেন যে শুধু একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, অথচ উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী বিভাগের 16টা জেলা থেকে কোনো উপদেষ্টা নাই। উপদেষ্টা নিয়োগে অন্তর্বর্তী সরকারের এই যে কি বলবো, এটা কি কোটা পদ্ধতি বলবো না কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না, এইটা কি টেনশনের কোনো কারণ? এটি ব্যাপক টেনশনের কারণ। এবং আপনি দেখেন যে আমরা যেই পটভূমিতে গণঅভ্যুত্থান হয়েছে, মানুষের কিন্তু চোখ মাথা দুটোই খুলে গেছে। তারা জানতে চাচ্ছে এই উপদেষ্টারা কারা, কিভাবে নির্বাচিত হলেন, কে তাদেরকে মনোনীত করলো, কিভাবে তারা সিলেক্টেড হলেন। আমি পরিষ্কার জানতে চাই কে কোথা থেকে মনোনীত হয়েছেন, কে কাকে চেনেন এবং কে কাকে স্বজনপ্রীতি করেছেন। এমনকি সর্বশেষ যে 3 জন নিয়োগপ্রাপ্ত হলেন, দেখুন আপনি সরকারের মান নিচে নামিয়ে ফেলেছেন, আপনি সরকারের দক্ষতাকে প্রশ্নের মুখে ফেলেছেন। এই মানুষগুলো, এই যে স্বাস্থ্য উপদেষ্টার কথা আমরা বলছি, উনি কার যুক্তিতে এই উপদেষ্টা মণ্ডলীতে এসেছেন? উনি তার যেই সংস্থায় কাজ করতেন সেখানেই কি তাকে কেউ যোগ্য মনে করতো? এই প্রশ্ন এখন আমাদের উঠছে। এগুলো আমরা করতে চাইনি। আমরা চেয়েছিলাম সরকারটি দারুণ পারফরমেন্স দেখাবে। দেখুন, এই সরকারের সবচেয়ে স্পর্শকাতর বিষয়ের নাম আহতদের চিকিৎসা করা। আজকে বিএনপি, জামাত বা অন্য রাজনৈতিক দলের উপরে দোষারোপ করে এই সরকার পার পাবে না। আমলাতন্ত্রের উপরে দোষারোপ করে আরও ভয়ঙ্কর সমস্যা তৈরি করবে। আপনাকে তো আমরা সম্পূর্ণ ক্ষমতা দিয়ে, রাজনৈতিক সরকারের চেয়ে বেশি ক্ষমতা দিয়ে সরকার গঠন করতে সাহায্য করেছি। এখন পর্যন্ত বাংলাদেশে এই সরকার সব শ্রেণীর মানুষের সমর্থন পাচ্ছে।
হয়েছে। বিএনপির মতো বড় দলকে আমরা এখনো আন্দোলন করতে দেখিনি, যদিও আন্দোলন করার যথেষ্ট কারণ তৈরি হয়েছে। কাজেই তারা যদি তাদের ব্যর্থতা ঢাকার জন্য অন্য কাউকে দোষারোপ করে, তখন আমাদের প্রশ্ন উঠবে যে গোড়ায় গলদ রয়েছে কিনা। এরা কি আসলে যোগ্য সরকার চালানোর জন্য? তাদেরকে ব্যক্তিগত ম্যানেজমেন্ট ক্যাপাসিটি আছে? দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, চট্টগ্রামের কোটার মতো আরেকটি প্রশ্ন এসছে, তারা কি এনজিও থেকে আসা সরকার কিনা। এনজিওতে কি হয় জানেন, ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট সবচেয়ে আগে করে রাখে, আউটকাম, কারণ ডোনারকে দেখাতে হয়। কাজ যাই হোক, টুপি টুপি পরে, টি শার্ট পরে ছবিগুলো আগে তুলে রাখে। এই সরকার আমাকে ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দেখাক, এই সরকারের আউটকাম রিপোর্টটা আগে, আউটলাইনটা দেখাক। আউটলাইন যদি আমরা দেখতে পারি তাহলে আমরা বুঝতে পারবো তার 50% হলেও তারা করতে পারবে। তাদের কোনো দিশা নাই তারা কি করছেন, কোনো নেভিগেশনাল টুল নাই তাদের হাতে। তারা একটা শৌখিন সরকার, বারান্দায় বসে পেপার পড়ছিলেন আর চা খাচ্ছিলেন। গণ অভ্যুত্থান হচ্ছে কি হচ্ছে না আমি নিশ্চিত 70% লোক জানতেনও না দেশে কোনো গণ অভ্যুত্থান হচ্ছে, বিপ্লব হচ্ছে, শেখ হাসিনা 1500 ছেলে মেয়েকে মেরেছে। এদের অনেকেই সেটি জানতেন না। তাদের অনেকেই অবসরপ্রাপ্ত, বার্ধক্যের দ্বার প্রান্তে, কোথা থেকে এসছেন আমরা জানি না। এটি তরুণদের সরকার হওয়ার কথা ছিল। আমি কিন্তু আরও অনেক তরুণ অ্যাডভাইজার চাচ্ছিলাম। দেখুন, তাদের কাছ থেকে আমাদের শেখার আছে। বাংলাদেশে 24 সালে আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো অবশ্যই 15 বছর আন্দোলন করেছে। কেন মানুষ রাস্তায় নামেনি আমরা জানি, কেন ছাত্রদের ডাকে রাস্তায় নেমেছে তাও জানি, কেন ছাত্রদের ডাকে সবাই রাস্তায় নেমেছে তাও আমরা জানি। কাজে এই বাস্তবতার পটভূমিতে এই সরকারকে আমার বেখাপ্পা মনে হচ্ছে, বেমানান মনে হচ্ছে, এবং তাদের কর্মদক্ষতা নিয়ে আমি সাংঘাতিকভাবে হতাশ। জি, সাইফুদ্দিন মোহাম্মদ ইমদাদ, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া হবে, আহত শহীদ পরিবারের সদস্যদের পুনর্বাসন করা হবে। এর কর্মপরিকল্পনা 5 কর্মদিবসের মধ্যে দেওয়া হবে বলে আশ্বাস পাওয়া গেছে। আজকে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ডাক্তার সাইদুর রহমান বলেছেন। আবার তথ্য উপদেষ্টা জানিয়েছেন যে ডিসেম্বরের মধ্যে আহত ও শহীদ পরিবারের সব দাবি পূরণ করা হবে। আপনারা এই বৈঠকের সিদ্ধান্তে আশ্বস্ত? আসলে অনেকবার একেবারে আমি যদি একটু পিছনে যাই, আমরা চিফ অ্যাডভাইজার মহোদয় 20 সেপ্টেম্বর ওনার সাথে দেখা করি, বারংবার অনেক অ্যাডভাইজার মহোদয়দের সাথে কথা হয়, দেখা হয়। সর্বশেষ কালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আসলে এটা কারো কাম্য ছিল না। আহতরা 14 ঘন্টা রাস্তায় ছিল, সেখানে আমিও ছিলাম। তো তারপর গত রাতেই 5 জন উপদেষ্টা মহোদয় সেখানে আহতদেরকে আশ্বস্ত করেন যে তোমরা রাস্তা ছেড়ে দাও, তোমাদের যত বিষয়াদি আছে, এটাই এই রাষ্ট্রের বা এই সরকারের প্রধানতম কর্তব্য যে তোমাদের সব কিছু সমাধান করা। আমরা তো রাস্তা এখানে সমাধান করা যায়, চলো আমরা আগামীকাল, এখন রাত অনেক হয়েছে, যে আমরা বসি। তো এখানে আমরা ওনাদেরকে বলছি যে আমাদেরকে এটা একেবারে খুব ইমিডিয়েটলি একেবারে এটাকে কাগজে কলমে অনেক তো আশ্বস্ত করা হয়েছে আমাদেরকে। তো ওই জায়গা থেকে এখন আজকে মানে এত প্রেশার আমার, মানে পার্সোনালি ওনারা প্রেশারেস্ট হয়েছে দেখলাম, মানে ওটা প্রেশারটা অনেক বেশি গেছে। আশা করতেছি যে আমরা অতি দ্রুত ওনারা কাজটা করবেন। আর যদি না করেন আসলে তো আমাদের মানে আহতদের সাথে বা শহীদ ফ্যামিলির সাথে এক ধরনের অবজ্ঞা বা অবহেলা অলরেডি করে ফেলছেন। আমি তারপর বলতে চাই না, কিন্তু আবার সামনে যদি আবার নতুন ক্রাইসিস সৃষ্টি হতে পারে এই আর কি। জি, একটা বিষয় একটু ছোট করে জানতে চাই, মানে 2.5 ঘন্টা পর বৈঠক শুরু হয়, কারণটা ছিল 2 পক্ষ ছিল, মানে আহত যারা জুলাই অভ্যুত্থানে আহত হয়েছেন তারা তো আহতই, তারা কেন 2টি পক্ষ হবেন? আসলে সেটা আমার তো ওখানে পৌঁছাইতে একটু লেট হয়, ওখানে কেন 2 পক্ষ সেটা জানি না। আচ্ছা, 2 পক্ষ তো হওয়ার কথাই না, আহতরা তো আহত, ওখানে 2 পক্ষ হবে কেন? জি, নিশ্চয়ই আপনার উত্তর এবং আপনার কনসেপ্ট পরিষ্কার। আসাদুল্লাহ আল গালিব, সরকারের প্রায়োরিটি লিস্টের 1 নম্বরে থাকার কথা আহতদের চিকিৎসা, তাই তো? আমি ভুল করছি না তো? মানে কেন তাদের পথে নামতে হলো, এবং সরকার কি প্রায়োরিটি লিস্ট সেট করতে কোথাও হারিয়ে যাচ্ছে কিনা বিভিন্ন জায়গায়? ধরেন কারো ছবি নামাতে, বা ধরেন কাকে অপসারণ করতে হবে বা কাকে নিষিদ্ধ করতে হবে, সেই দিকে বেশি মনোযোগ বলে আপনাদের মনে হচ্ছে কিনা? কারণ আপনারা তো বলছেন যে এই সরকারকে আপনারা চাপে রাখবেন, তারা যেন তাদের প্রায়োরিটি লিস্ট সেট করতে পারে। লিস্ট কোনটা সবার উপরে থাকতে হবে সেই বিষয়ে আপনারা কোনো পরামর্শ দিচ্ছেন না? দেখুন, আমরাও বলে আসছি যে প্রায়োরিটি লিস্ট অবশ্যই আমাদের আহতরা যারা আছেন তাদেরকে পুনর্বাসন করা, পাশাপাশি শহীদ ফ্যামিলিদেরকে পুনর্বাসনের বিষয়ে অবশ্যই সবার আগে প্রাধান্য দিতে হবে। পাশাপাশি এরপরেই যারা আমাদের ওপর হামলা চালিয়েছে এই ফ্যাসিস্টের যে বিচারের বিষয়টা, সেটাকে প্রায়োরিটি দিতে হবে। বাট আমরা এই 2টা ক্ষেত্রে কোনোটাতেই দৃশ্যমান কিছু দেখতে পাচ্ছি না। আমরা অবশ্যই বলবো এই ক্ষেত্রে এই সরকারের কাছ থেকে আমাদের যে প্রত্যাশা ছিল, আমাদের যে স্পিরিট ছিল, এই স্পিরিটকে তারা ধারণ করতে পারছে বলে মনে হচ্ছে না এই বিষয়গুলোতে। আমরা যদি কয়েকজন উপদেষ্টা বাদ দিই, বাকি উপদেষ্টাদের
এই যে 3 মাসে তারা কি করেছে আমাদের সামনে তারা কিছু তুলে ধরতে পারে নাই। আমরা তাদেরকে বলবো যে দ্রুত সময়ের মধ্যে তারা এই 3 মাসের মধ্যে কি করেছে প্রত্যেক উপদেষ্টারা তাদের নিজ নিজ জায়গা থেকে এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরুক, এবং আমরাও আমাদের জায়গা থেকে আমাদের যে চাওয়া প্রত্যাশা, মাঝখানে এর আগে আমাদের একটা লিয়াজু কমিটি ছিল, সেটা সরকারের সাথে ডিল করছিল, বাট সেটা এই মুহূর্তে কার্যকর নাই। আমাদের যে একটা যোগাযোগ, ওই যোগাযোগটা মনে হচ্ছে যেমন সর্বশেষ উপদেষ্টা নিয়োগ কেন্দ্রে কিন্তু আমরা স্পষ্ট করেছি এটার সাথে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল না, জি, যার প্রেক্ষিতেই অনেক প্রশ্ন এসেছে। জি, ধরেন এই 5 কর্মদিবসের মধ্যে যদি কর্মপরিকল্পনা না দেওয়া হয় আহত শহীদ পরিবারের সদস্যদের, এবং ডিসেম্বরের মধ্যে যদি তাদের সব দাবি পূরণ করা না হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি করবে? আমরা বলবো যারা দায়িত্বে আছেন তারা যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। জি, উত্তর পরিষ্কার। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দর্শক দেখছেন রাজনীতি। আশরাফ কায়সার। বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত সংক্ষিপ্ত করা যায় ততই ভালো। আবার এটাও বলেছেন সংস্কার কাজের গতি নির্ধারণ করে দেবে কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে। মানে তার কথায় প্রথম কথাটা শুনে মনে হচ্ছে এই তো বুঝি নির্বাচন হয়ে গেল, পরের কথাটা আবার শুনে মনে হচ্ছে সংস্কার কাজের গতি ধীর হলে দেরিও হতে পারে। মানে আপনার কাছে কি মনে হয় এএফপির ইন্টারভিউতে নির্বাচনের যে ট্রেন স্টেশন ছেড়েছে বলেছেন ডক্টর ইউনূস, সেই ট্রেনের গতিটা কেমন হবে? গতি একদম বোঝা যাচ্ছে না। আমরা যারা মাঠে রয়েছি তাদের কাছে মনে হচ্ছে, দেখুন যখন সংস্কার কমিশনগুলো হয় তখন আমি বলেছিলাম 3 মাস সময় দেওয়া কোনো কারণ নেই। কেউ কেউ আপনাকে 3 দিনে সমাধান দিতে পারেন, ওই ব্যক্তিবর্গ কিন্তু যথেষ্ট যোগ্য। ধরেন বদিউল আলম মজুমদার অথবা ইফতেখারুজ্জামান, তারা কিন্তু ওই সেক্টরে মানে এত সিদ্ধহস্ত, এত হ্যান্ডস অন, তাদেরকে 7 দিন সময় দিলেও আপনি একটি রিপোর্ট পেতেন। তাতে কি হতো, আপনি তখন রাজনৈতিক দলগুলোর সাথে বসতে পারতেন, 2 দফা রিভিউ করে আপনি কিন্তু 1 মাসের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারতেন। এতদিনে আমরা সংস্কারের আলোকে ওই সেক্টরে প্রতিনিধি দেখতে পেতাম, নির্বাচন কমিশন ঝলসে উঠত বাংলাদেশের নতুন নির্বাচন কমিশন হিসাবে। এই গতি এত স্লো, অনেকটা কালিয়া করে যে আওয়ামী লীগ আমলে একটা ট্রেন স্টেশন হয়েছিল, আমাকে নির্বাচনটা অনেকটা ওরকম মনে হচ্ছে, যে স্টেশনে কেউ কখনো নামেনি পলক ছাড়া, এবং যেখানে কোনো ট্রেনও যায়নি। দেখুন এগুলো আমাদের একটা ভৌতিক উন্নয়নের গল্প, শ্রীলঙ্কায় আছে, বাংলাদেশও আছে। আমি তার ইন্টারভিউটি পুরোটা শুনেছি, পড়েছি। আমার মনে হয়েছে ওখান থেকে 2টি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে উনি বলেছেন যে আমাদের আয়ু যত কম হয় তত ভালো, আমরা অন্তর্বর্তী সরকার, কিন্তু উনি বলেছেন সংস্কারের গতি ঠিক করবে নির্বাচন কবে হবে। আচ্ছা একটা কথা বলুন তো, সংস্কারের কন্ট্রাক্ট কে নিয়েছে? সংস্কারের কন্ট্রাক্ট এই সরকারই নিয়েছে। কাজেই গতি কি হবে এই সরকার সেট করবে। টার্মস অফ রেফারেন্স এটা থাকে যে এই গতিতে আগাতে হবে। পৃথিবীর সব কিছু, ছোট প্রজেক্ট বলি বড় কিছু বলি, তার মানে সরকার প্রধানের কাছে আমার অনুরোধ হচ্ছে গতিটা তো তারা ঠিক করবেন। যেমন আমি যদি ওই জায়গায় থাকতাম, আমি 7 দিন বলেছি, 1 মাসে করে দিতাম, 3 মাস দিতাম না। এখন 3 মাস পরে যখন আপনি রিপোর্ট দিবেন, তখন রাজনৈতিক দলগুলো যদি বেঁকে বসে, তখন যদি বিএনপি বলে যে এই সংস্কার আপনারা করতে পারবেন না, আবার 3 মাস যাবে, তারপরে আবার আরেকটা দল বলবে এটা বিএনপি বলেছে আমি বলিনি, অতএব আমাকে আবার করতে দিতে হবে। এভাবে কিন্তু বাংলাদেশের সাথে আপনি আচরণ করতে পারবেন না। দেখুন সরকারটিকে অত্যন্ত ক্ষিপ্র গতির হতে হবে, সুসংগঠিত হতে হবে, এবং এখনও পর্যন্ত সরকারের কর্তৃত্ব রয়েছে এই মানুষজনকে অনেক ভালো গতিতে সামনে এগিয়ে নেওয়ার। আমি বলি আপনাকে এই নির্বাচনটি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এটি জোড়াতালির নির্বাচন হওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু একটি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করার মূল ঝুঁকিগুলো কি এটা আমরা সবাই জানি। কারণ 15 বছর আমরা ভোট না দিতে পারলেও ভোটের বাইরে থেকে তো দেখেছি যে কী করে লাইন নড়ে না ইত্যাদি ইত্যাদি। কাজেই আপনি নির্বাচনটিই তো আমাদের সবচেয়ে বড়। দেখুন আমাদের কারো কারো কিন্তু অনেক রোম্যান্টিসিজম পেয়ে বসেছে, সংবিধান পুনর্লিখন করতে হবে। ওনারা কি বোঝেন সংবিধান পুনর্লিখনের প্যান্ডোরার বক্সের ভেতরে কি রয়েছে? তাদের কোনো ধারণা নাই। তারা কেউ বিদেশে থাকেন, কেউ দেশে থাকেন, কেউ আরামায়েশে থাকেন। সংবিধান পুনর্লিখন না করে আপনি সংশোধন করেও 4-5টি জরুরি কাজ, যেটি তারেক রহমান ইতিমধ্যে বলেছেন যে বিএনপি এগুলো চায়, আপনার মূল স্টেক হোল্ডার যদি বলে এগুলো চায়, তাহলে আপনার এই অনুষ্ঠান আয়োজন করতে আপনার কতক্ষণ লাগে? কাজে আমি সরকারটির মধ্যে রাজনৈতিক প্রজ্ঞা দেখছি না, এবং সরকারটির ভেতরে অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি দেখছি না। দেখুন প্রফেসর ইউনূস ছাড়া আমার মনে হয় এই সরকারের কেউ অপরিহার্য না।
প্রফেসর ইউনূস অপরিহার্য, বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, তার দৃঢ়তা রয়েছে, কিন্তু তাকে সহযোগিতা করার লোক লাগবে, তাকে সমালোচনা করারও লোক লাগবে। আমি দুটোই দেখছি না। জি, আপনি যদিও বলছেন যে মূল স্টেক হোল্ডার বিএনপি, কিন্তু তাদের সরকারের নিয়োগকর্তা কিন্তু ছাত্ররা। ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে যাই। ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নির্বাচনের ট্রেন স্টেশন ছেড়েছে, এখন এটি যত দ্রুত প্রস্তুত হবে দ্রুত গন্তব্যে পৌঁছাবে। আপনার কি মনে হচ্ছে এই ট্রেনটা কি লোকাল ট্রেন, না আন্তনগর ট্রেন, নাকি মেট্রো রেল? তাহলে মানে কোন গতিতে গন্তব্যে পৌঁছাতে কেমন লাগতে পারে সময়? আপনি যে তিনটা ট্রেনের কথা বললেন, লোকাল, আন্ত এবং মেট্রো, তিনটাতেই কিন্তু যারা অপারেটর তারা আগে থেকেই জানিয়ে দেয় এখান থেকে ওখানে যেতে এতটুকু সময় লাগবে, ওখান থেকে ওখানে যেতে অতটুকু সময় লাগবে। মজার ব্যাপার হচ্ছে এই ট্রেনটা এত অদ্ভুত একটি ট্রেন, যেই ট্রেনের যারা অপারেশনে আছেন, যারা এটা নিয়ন্ত্রণে আছেন, তারা কিছুই বলছেন না। শুরুতে আমরা দেখলাম সেনাপ্রধান প্রথম বোধহয় মুখ খুললেন এবং তিনি বললেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হবে। সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে সেটার বিরোধিতা করা হলো এবং বলা হলো না, এটা সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারই ঠিক করবে। পরবর্তীতে আমরা যখন দেখলাম ডক্টর আসিফ নজরুল, ইফ আই এম নট রং, তিনি বলেছিলেন যে নির্বাচনী যাত্রা শুরু হয়ে গেছে, এটা এইরকম সময়ের মধ্যে হবে। তখনও কিন্তু আরেকজন উপদেষ্টা সেটার প্রতিবাদ করেছেন এবং তিনি ভিন্ন আরেকটি মত দিয়েছেন। ভিন্ন মত মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে সঠিক মনে করে সেই সময়ের মধ্যে। সেই সময়টা আসলে কোন সময়, এটা কিন্তু এএফপির ইন্টারভিউতেও খুব পরিষ্কার না। বলা হচ্ছে সংস্কার যদি দ্রুত হয় তাহলে নির্বাচন দ্রুত হবে, সংস্কার যদি ধীরে হয় তাহলে নির্বাচন ধীরে হবে। সংস্কার বলতে আসলে অন্তর্বর্তীকালীন সরকারটি কি মিন করছে, সে কারণে আমি বারবার একটা কথা বলেছি, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদে কি কি সংস্কার আপনারা করতে চান এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদ বলতে আপনারা আসলে কোন কোন সময় মিন করছেন তার একটি পরিষ্কার রোডম্যাপ যদি আপনারা না দেন, তাহলে আসলে কিন্তু পুরো জাতি অন্ধকারে থাকবে। একটা রাজনৈতিক দলের ক্ষুদ্র কর্মী হিসেবে আপনি যখন আমাকে প্রশ্ন করেন যে এটা কোন ট্রেনে বাংলাদেশ উঠেছে, আমি কিন্তু জবাব দিতে পারি না। আমি যখন আমার নিজের সঙ্গে বসে হিসাব করি আসলে ভোট হতে আর কত সময় লাগতে পারে, বিকজ আমাদেরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, সেই সময়টা আমরা পাবো কিনা, সেই সময়টা হাতে আছে কিনা, এগুলো নিয়ে যখন নিজের সঙ্গে নিজে বসি তখনও কিন্তু আসলে কনফিউজড হওয়া ছাড়া উপায় থাকে না। আমাকে অনেকেই ফোন করে বলেন যে তুমি কেন এখনই এলাকায় এত বেশি সময় দিচ্ছ, কারণ আমাদের নির্বাচন কবে হবে কেউ তো জানে না। সত্যিই তাই নিকোল, নির্বাচন কবে হবে কেউ জানে না। এমন যদি হতো যে আগের থেকে সরকার যদি বলে যে আমরা চেষ্টা করছি আগামী 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার, 1 বছরে ধরো ম্যাক্সিমাম টাইম, বিকজ ভোটার তালিকা হালনাগাদ করে, নির্বাচন কমিশন গঠন করে, ডিলিমিটেশন ঠিক করে সবকিছু করতে 1 বছর কেন, 6 মাসের বেশি লাগবার কথা না। আমি আরো গ্রেস পিরিয়ড 6 মাস দিচ্ছি। 1 বছরের মধ্যেও যদি বলা হতো তাহলেও কিন্তু আমরা মোটা দাগে হিসাব করতে পারতাম যে ঠিক আছে প্লাস মাইনাস কিছু একটা হবে 1 বছরের। কিন্তু এখন তো উই আর ইন টোটাল ডার্ক, এবং যেই সংস্কারের কর্মসূচি, যেই দীর্ঘ সংস্কারের কথা বলা হচ্ছে তার কিছুই তো নিকল শুরু হচ্ছে না। ধরুন শেখ হাসিনাকে ফেরানো, যদি প্রথম কথাটা বলি, আমাদের সাধারণ মানুষ যারা, আমি আমাদের মতন রাজনীতি নিয়ে খেলা করা মানে চুলচেরা বিচার করা মানুষ, বা আপনার মতন যাকে প্রতি মুহূর্তে রাজনীতির খবর রাখতে হয় তেমন মানুষদের কথা একপাশে সরিয়ে রেখে একদম সাধারণ মানুষদের কথা চিন্তা করেন, তাদের মোটা দাগে চিন্তা কি, শেখ হাসিনাকে কি ফিরিয়ে আনা হবে? আচ্ছা ধরলাম ভারতের সঙ্গে আমাদের যেহেতু নানান রকম রাজনৈতিক হিসাব নিকাশের ব্যাপার আছে, পারা গেল না। এর পরপরই কে আছে? ওবায়দুল কাদের, এরপর পরে আছে আসাদুজ্জামান খান কামাল, এরপরে আমরা শুনেছি আরাফাতের হুঙ্কার, আমরা দেখেছি নওফেল সাহেব কি সব কথা বলেছিলেন সেই সময়, হাসান মাহমুদ দি অ্যানাদার ম্যান। কই তাদের একজনকেও তো ধরতে পারলো না এই সরকার। এখন যাদেরকে ধরা হচ্ছে, ফর এক্সাম্পল শমিকা স্যার, মানে এই ভদ্রমহিলা তো সংসদেও কোনোদিন ছিলেন না, ওনাকে কেন হঠাৎ করে ধরে একেবারে রিমান্ডে নিয়ে নিতে হলো? মানুষ, সাধারণ মানুষের কথাগুলো না আমাদের কাছে জানতে চায়, কিন্তু আমাদের কাছে তো আসলে কোনো জবাব নাই। টিসিবির লাইন নিয়ে শেখ হাসিনার ব্যাপক সমালোচনা আমরা করেছি, আমরা ইভেন আমি এই প্রোগ্রামে দাঁড়িয়ে ব্যাপক সমালোচনা করছি। সেই টিসিবির লাইন তো এক ফোঁটাও ছোট হয়নি। আজকে প্রথম আলোতে খবর এসছে মধ্যবিত্ত মানুষ যারা কয়েক মাস আগে মুখ ঢেকে দাঁড়াতেন তারা এখন আর মুখ ঢাকছেন না, বিকজ ওই এলাকার যারা আছেন বাসিন্দা তারা সকলেই আসলে সেই লাইনে গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং কেউ কারো কাছ থেকে আসলে গোপন করবার মতন বিষয় নয়। বলা হচ্ছে একদম উচ্চবিত্ত ছাড়া সমাজে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কথা তো বাদই দিলাম, তাদের
প্রত্যেকের দিন আনি দিন খাই অবস্থা। 30% মানুষ নিকল, 30% মানুষ মানে কিন্তু 6 কোটি, 18 কোটি মানুষের দেশে 6 কোটি, 6 কোটি মানুষ তার খাদ্যের যতটুকু খাবার প্রয়োজন সেটুকু থেকে কাটছাট করে কম খাচ্ছেন, কম ক্যালোরি নিচ্ছেন। এগুলো তো এই বাংলাদেশে হচ্ছে। সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট দূর করার জন্য এই সরকার কি পদক্ষেপ নিয়েছে বলেন তো? অর্থনীতির অবস্থা অলরেডি ভঙ্গুর, ভঙ্গুর মানে আজকে ভঙ্গুর, এটা গত 15 বছরে ভাঙা হচ্ছে। এখন এই যে সিস্টেম্যাটিক ভাবে ভাঙা হলো, এর মধ্যে শুরু হয়েছে আনসার্টেনটি। আমরা জানি না এই সরকার কতদিন আছে, কিভাবে আছে, প্রত্যেকের মধ্যে অসন্তোষ। সরকারকে যারা ক্ষমতায় এনেছে বলে দাবি করা হয়, সেই ছাত্র সমাজও কিন্তু এই সরকারের পারফরমেন্সে হ্যাপি না। এই আনসার্টেন অবস্থার মধ্যে না দেশে বিনিয়োগ হবে না বিদেশ থেকে বিনিয়োগ আনবে। অর্থনীতিটা তাহলে কোথায় গিয়ে ঠেকবে বলেন তো? আমি শুধু একটা পয়েন্ট যোগ করি। দেখুন, আমরা মেট্রো রেলে চড়ে অভ্যস্ত, উত্তরা থেকে মতিঝিল যেতে 36 মিনিট লাগে। আপনি একটি দেশের জনমানুষের প্রত্যাশা বুঝতে হবে তার অন্যান্য সিস্টেম বা ফ্যাসিলিটি দিয়ে। সরকারটি লোকাল কিংবা আন্তনগরের গল্প বললে আমাদেরকে আর লাভ হবে না। আমরা 36 মিনিটে মতিঝিল পৌঁছতে মানে আপনি নির্বাচনের যে ট্রেনটি ছেড়েছে, যে প্রশ্নটা আমি করেছিলাম, নির্বাচনের ট্রেনের গতি মেট্রো রেলের মতো হতে হবে এবং মানুষ মেট্রো রেলে চড়ে অভ্যস্ত। এটা কর্তৃপক্ষের কেউ দেখলে নিশ্চয়ই বার্তাটি বুঝে যাবেন। সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদ, আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সরকারের আপনারা। আমি মনে করি, এটা একদমই আমার ব্যক্তিগত মতামত, কেউ অন্যভাবে নেবেন না, যারা আহত এবং নিহতের পরিবার তাদের কাছে বরঞ্চ আমি প্রশ্ন করতে চাই, আপনারা কি দেখেন নির্বাচনটা কবে হলে ভালো হয়? মানে এই নির্বাচনী ট্রেনের গতিটা কি লোকাল ট্রেনের মতো হওয়া উচিত, আন্তনগরের মতো, নাকি যে মেট্রো রেল আমরা সর্বশেষ চড়ে অভ্যস্ত সেই মেট্রো রেলের মতো হওয়া উচিত? আমি তো ওনাদের মতো খুব পাকাপোক্ত করে জবাব দিতে পারবো না, তবে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সরকারের পারফরমেন্স আসলে খুব সন্তোষজনক না। আমরা ছাত্ররা বা আমরা যারা আপনার ভাষা যদি স্টেক হোল্ডার অন্যতম, কিন্তু আসলে আমাদের যারা আহত বা শহীদ হয়েছে শুধুমাত্র নির্বাচনের জন্য না, এটাও একটা বিষয়। আবার আমাদের দেশ অবশ্যই এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে নির্বাচন অবশ্যই দরকার। তো সরকারের যে বললেন যে দ্রুত আমরা মেট্রোতে চড়ে অভ্যস্ত, তো এখানে যেভাবে এসে একেবারে ধর কাট মার বলে, যে আমরা তো আর ওই যে তত্ত্বাবধায়ক সরকার তখন অনেক ছোট ছিলাম, দেখার সুযোগ হয় না বা তখন এত বুঝতামও না। তো এইখানে সরকারের যেভাবে পারফরমেন্স করার দরকার ছিল সরকার আসলে ওভাবে করতে পারে না। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে আসলে সরকারকে সরকারটা, আমার আরও কিছু প্রশ্ন যে সরকারটা কেন এভাবে, অনেক রাজনৈতিক, আমরা যখন ওনাদের কাছে জিজ্ঞেস করতে, যারা এখন সরকারের অন্যতম স্টেক হোল্ডার বা ছাত্ররা সরকারের ভাষায়, তাদেরকে জিজ্ঞেস করছি যখন, তারা অনেক রাজনৈতিক দলের নাম নিয়েছে যে ওনারা আসলে আমাদেরকে ওভাবে হেল্প করেননি, ওভাবে চাননি। ধরেন আমি যখন দেখছি একটা জাতীয় সরকারের কথা, এটা চমৎকার ছিল যে সবাই মিলে এসে একটা বাংলাদেশটাকে নতুনভাবে সাজাবে। ধরেন এখন নির্বাচন হয়ে গেল, এই যে আমাদের আহত ভাইরা, রাজনৈতিক দলগুলোর প্রতি খুব বেশি অসন্তোষ আমার নাই, কিন্তু ওনারা যেভাবে মিছিল মিটিং যেভাবে, কিন্তু আমাদের আহতদের পাশে না ওভাবে দাঁড়ান নাই। যে একটা হাহাকার, শহীদ পরিবার, একমাত্র উপার্জনক্ষম মানুষগুলো অধিকাংশ, ধরেন আমি না, আমার ফ্যামিলি আমাকে চালায়, তো অধিকাংশ হচ্ছে একমাত্র উপার্জনক্ষম। যেমন একটা বাচ্চা, আমি এখন বর্তমানে যে হসপিটালে ভর্তি আছি, ওখানে একজন এমন রোগী আছে, তার বাচ্চার বয়স 5 মাস, সে আজকে 3 মাস, তার মানে হচ্ছে 3 মাস যাবো, 3 মাস প্লাস, তো ওই বাচ্চাটা 5 মাসের মধ্যে 3 মাস সে হসপিটালে বড় হয়েছে। তার একমাত্র উপার্জনক্ষম, তার ফ্যামিলি আছে, বাচ্চা আছে, ওনার ওয়াইফ আছে, তাহলে ওর ফ্যামিলিটা কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো যেভাবে ইলেকশন, আমার এটা ব্যক্তিগত মত, আমি নাহিদ ভাই বলছে যে ব্যাপারটা এমন না, যে ওনারা আমাদের পাশে আরও একটু শক্তিশালীভাবে দাঁড়াইতে পারতেন, যে সরকারকে একটা প্রেশার ক্রিয়েট করতে পারতেন আমাদের আহতদের। আমি পার্সোনাল যখন রাতে 14 ঘন্টা যখন ওখানে ছিলাম, আমি খুব অসুস্থ হয়ে গেছি, কিন্তু আমার জায়গা থেকে আমি সরতে পারতেছিলাম না, কারণ আমি ভোকাল হয়ে কথা বলতেছিলাম, বা ওখানে আমার একটা স্টেক ছিল, ওটা আসলে গতকাল এটা খুব কাকতালীয় ছিল। তারপরেও যে কেউ যেন না এসে আহতদেরকে কোনোভাবে করতে পারে, যে একটু উচ্চবাচ্য করতে পারে, ওই সুযোগটা যেন কেউ না পায়, সেজন্য ছিলাম। তো আমার রাজনৈতিক দলগুলো যদি বাংলাদেশের মানুষ সব মিলাই, বাংলাদেশের মানুষ এখন যে স্পেসটা পাইছে যে সবাই কথা বলার বা সুযোগ, এদের তো বা রক্তের, কারো হাতের বিনিময়ে, কারো চোখের বিনিময়ে, আর অসংখ্য আমরা শহীদের বিনিময়ে, তো ওই জায়গা থেকে আমার চাওয়াটা হচ্ছে, আমি তো আমাদের বাংলাদেশ উন্নত এখন বড় রাজনৈতিক দল বিএনপি আমাকে যে কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য অনেক আমার কিছু ফেসের কারণে আমাকে দেখতে আসছেন, তো তখন আমি বলছিলাম আপনারা প্লিজ আমার আহত ভাই এগুলোর পাশে দাঁড়ান, খুব করে দাঁড়ান। নির্বাচন তো আমাদের অবশ্যই হবে, আজকে না হোক কালকে পরশু তো অবশ্যই নির্বাচন দিতে হবে, এই অন্তর্বর্তীকালীন সরকার থাকবে না, কিন্তু এর সাথে আবার এটাও আমাদেরকে এনশিওর হওয়া দরকার আমরা যারা বিপ্লবী ছিলাম আমাদের ভবিষ্যৎটা কি, আপনাদের ভবিষ্যৎ কি, খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি আসাদুল্লাহ আল গালিব।
কমিটি নিয়ে বিরোধের জেরে সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজকে দুপুরবেলা পৌর শহরের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ঘটনাটি ঘটে। ইটপাটকেলে উভয় পক্ষের 5 জন আহত হয়েছে। পুলিশ সেনাবাহিনী সদস্যরা পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে যেটা গণমাধ্যম কর্মীরা জানতে পেরেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো বিস্তারের লক্ষ্যে 10 নভেম্বর কেন্দ্র থেকে ইমনদোজা আহমেদকে আহ্বায়ক ও মেহেদি হাসানকে সদস্য সচিব করে 99 সদস্যের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ঘোষণার পর পদবঞ্চিত শিক্ষার্থীদের একটি অংশ ক্ষুব্ধ হন। সবাইকে নিয়ে কমিটি পুনর্গঠনের দাবিতে মঙ্গলবার বিকেলে শহরে বঞ্চিত পক্ষ মানববন্ধন করে। আবার নতুন কমিটি এর পরে কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা ছিল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। জড়ো হন দুই পক্ষ এবং দুপুরের দিকে কমিটিতে স্থান না পাওয়া শিক্ষার্থীরা সেখানে গেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হয় এবং তখন ইটপাটকেল ছোড়াছুড়ি ঘটনাটি ঘটে। একদিকে আহতরা পথে নামেন আর ওদিকে কমিটি নিয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ হয় সেটা যেখানেই হোক সুনামগঞ্জে, মানে বার্তাটা কেমন যায়? অবশ্যই এটা কোনো ভালো বার্তা না, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে আমরা আমাদের জায়গা থেকে দেশের প্রত্যেকটা জেলা সফর করে যারা শিক্ষার্থীরা ছিল যাতে করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, বিভিন্ন জায়গায় যে বিভিন্ন ধরনের চাঁদাবাজির অভিযোগ আসছে, বিভিন্ন ক্রাইমের অভিযোগ আসছে সমন্বয়ক পরিচয়ে, এটা থেকে যাতে আমরা শিক্ষার্থীদেরকে বের করে নিয়ে আসতে পারি, সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে আনতে পারি, এর জন্যই কিন্তু আমরা একটা ফরমেশনের দিকে যাচ্ছিলাম যে সবাইকে একটা যদি কমিটির মধ্যে নিয়ে আসা যায় তাহলে আমরা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারবো। সেই জায়গা থেকে আমাদের কমিটিগুলোর পুনর্গঠনের কাজ চলছে, আমরা কাজ করছি এবং যারা কমিটিগুলো দিচ্ছে তারা তো সেন্ট্রাল থেকে সেখানে গিয়ে সফর করে সেখানে কমিটিগুলো দিচ্ছে। এখন একটা জেলায় অনেকেই আন্দোলন করেছে, বিভিন্ন উপজেলায় আন্দোলন করেছে, সবাইকে কিন্তু একবারে হচ্ছে গিয়ে রিচ করা সম্ভব না, কিছু মানুষ এখানে বাদ পড়ে যাবেই, এটা খুবই স্বাভাবিক। ওই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব হয়েছে আমরা রিচ করে তাদের মধ্যে যাচাই বাছাই করেই কমিটি দিয়েছি। এখন কিছু মানুষ বাদ পড়তেই পারে, তো ওই বিষয়টা আমাদের নজরে এসেছে। ওখানে আমরা যেটা দেখেছি যে কিছু তার মানে এরকম কমিটির তো পর্যায়ক্রমে আরো ঘোষণা হবে, এই ধরনের সংঘর্ষের খবর আরো পাওয়া যেতে পারে। আমরা সেটা অবশ্যই প্রত্যাশা করি না, প্রত্যাশিত নয়। সাথে আরেকটা প্রশ্ন করি, ওটা নিয়ে বলবেন। আপনাদের বর্তমানে 4 সদস্যের আহ্বায়ক কমিটি দিয়ে চলছে কার্যক্রম। এই সপ্তাহ তো শেষই হলো, একটি নির্বাহী কমিটি করার কথা, সেটি হয়েছে কিনা? পাশাপাশি বর্তমান আহ্বায়ক কমিটিও চলতি মাসের মধ্যে বর্ধিত করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। তাছাড়াও কাজের সুবিধার জন্য সাংগঠনিক টিম বা সেল গঠন করবেন আপনারা, এরকম খবর আমরা পেয়েছি। কি ধরনের সেল গঠন করা হবে এবং এসব কাজ বা সেলের আসলে ভবিষ্যৎ লক্ষ্যটা কি থাকবে? দেখেন, আমরা কিন্তু স্পষ্ট করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশ পুনর্গঠন না হওয়া পর্যন্ত মাঠে প্রেশার গ্রুপ হিসেবে ওয়াচডগের ভূমিকায় থাকবে। তো এটা থাকতে গেলে তো একটা স্ট্রাকচার লাগবে। সেই স্ট্রাকচারের জন্যই আমরা ইতিমধ্যে একটা অর্গানোগ্রাম প্রকাশ করা হয়েছে 4 সদস্যের। আমরা বলেছি বাকি আমাদের যারা আন্দোলনকারী আছে, যারা সমন্বয়ক আছে, তাদেরকে নিয়ে আমরা কমিটি পূর্ণাঙ্গ করব। পাশাপাশি ডিসিশন মেকিংয়ের জন্য একটা হচ্ছে ছোট নির্বাহী কমিটি করা হবে, যাতে করে কুইক ডিসিশন নেওয়া যায়। এখন 158 জনকে সবসময় রিচ করা যায় না, বা সবাই একসাথে বসে একটা ডিসিশন নিতে গেলে অনেক সময় লাগে, যার কারণে একটা নির্বাহী বডি হবে। পাশাপাশি আমাদের বিভিন্ন কাজ ভাগ করে দেওয়ার জন্য বিভিন্ন সেল করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সেটা খুব শীঘ্রই করা হবে ইনশাল্লাহ। জি, আশরাফ কায়সার, 3 দফায় মোট 167 জন সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর, যা সম্পাদক পরিষদকে উদ্বিগ্ন করে তুলেছে। পাশাপাশি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন আন্তর্জাতিক অধিকার সংস্থাও বিভিন্ন কথা বলেছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এক বিবৃতিতে বলেছে যে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড প্রত্যাহার করার সিদ্ধান্ত স্ব-আরোপিত সেন্সরশিপকে উৎসাহিত করে। তারা বলেছে অন্তর্বর্তী সরকারের তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করার মাত্র 1 সপ্তাহ পরে এই উদ্যোগ নেওয়ার বিষয়টি তাদের কাছে বোধগম্য নয়। এর আগে গত আগস্টে 2 সাংবাদিক গ্রেপ্তার হওয়ার নিন্দা জানিয়েছিল মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। উদ্বেগ প্রকাশ করে সংস্থাটি বলেছিল যে বিচার ব্যবস্থা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে অপমানজনক ও পক্ষপাতমূলক আচরণের প্রতিলিপি করছে এবং এক্ষেত্রে শুধু লক্ষ্যবস্তুরা বদলে গেছে। 167 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ হলাম আমরা, বিষয়টা কেমন হলো? দেখুন, অবশ্যই উদ্বেগের বিষয়টা। আপনি যদি আন্তর্জাতিক প্যারিস থেকে দেখেন বা লন্ডন থেকে দেখেন, কিন্তু ঢাকা থেকে যদি দেখেন তাহলে বিষয়টা অত উদ্বেগের না। আমি শুরু থেকেই বলছি, গত 15 বছরে আমরা যে দলীয় সাংবাদিকতা দেখলাম, স্তুতির সাংবাদিকতা দেখলাম, লোভ লালসার সাংবাদিকতা দেখলাম এবং অপরাধমূলক সাংবাদিকতা দেখলাম, সেটি কি প্যারিস থেকে দেখা গেছে?
লন্ডন থেকে আমার মনে হয় না। দেখুন, যাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হয়েছে শুনতে মনে হবে ঢালাওভাবে বাতিল হয়েছে। আমি আপনাকে যদি বলি আরও 167 জনের বাতিল করতে হবে, আমি সম্পাদক পরিষদের সাথেও একমত না। কেননা এই ধরনের প্ল্যাটফর্ম প্রফেশনাল একটা বক্তব্য দিবে, কিন্তু তারা কি লিস্ট দিয়েছে সম্পাদক পরিষদ যে গত 15 বছরে অপরাধমূলক সাংবাদিকতা করে বাংলাদেশ রাষ্ট্রের ক্ষতি করেছেন কতজন সাংবাদিক? ওই লিস্ট যেদিন তারা দিতে পারবেন, সেই সাহস যেদিন তাদের হবে, সেই দিন আমি তাদের উদ্বেগের সঙ্গী হব। আমি যেটি বলতে চাচ্ছি যে দেখুন, মোটা দাগে সাদা চোখে অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল হওয়া একটি প্রেস ফ্রিডমের অন্তরায় বলে আমরা মনে করি, কিন্তু আমরা কেন ভুলে যাচ্ছি যে একটি ফ্যাসিবাদী শাসনের একটা সফট ন্যারেটিভ প্রচারক হয়েছিল মিডিয়া, এবং যেরকম লেখক, শিল্পী, সাহিত্যিকরা হয়েছিলেন। আমরা কিন্তু অনেক গণমাধ্যমের অত্যন্ত অপরাধমূলক কর্মকাণ্ড জানি, যেটি পৃথিবীর গণমাধ্যমের ইতিহাসে পেশাদার কোনো সাংবাদিক এই ধরনের অপরাধে অতীতে কখনো যুক্ত হয়নি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যখন ঢালাও গ্রেফতার হচ্ছে বা ঢালাও মামলা হচ্ছে বা ঢালাও হত্যা মামলা হচ্ছে, আমি তার সমালোচক। কেননা আমি চাই যে সৃজনশীল অপরাধ হয়েছে সেই সৃজনশীল মামলাগুলো হোক। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি যখন একজন একজন নাট্যশিল্পীকে গ্রেফতার হতে দেখেন, তাকে আপনি নাট্যশিল্পী হিসাবে দেখবেন না, দয়া করে তাকে তার অপরাধ দিয়ে দেখবেন। একজন সম্পাদককে যখন গ্রেফতার হতে দেখেন, তাকে সাংবাদিক হিসাবে বিবেচনা করবেন না। কেন বলি, নাট্যশিল্পী বা সাংবাদিক বিবেচনা করলে আপনার হৃদয়ে কিন্তু একটু সফট অনুভূতি তৈরি হবে। মনে হবে যে সরকারটি কি বেছে বেছে নাট্যশিল্পীদেরকে শুধু শুধু গ্রেফতার করছে, ব্যাপারটি তা না। আপনি যখন তার অপরাধের দিক থেকে দেখবেন, তখন দেখবেন যে আপনি 7 খুনের মামলার একজন অপরাধীর সাথে তার মিলে যাচ্ছে কিনা, অথবা একজন ব্যাংক লুটেরার মতো তাকে দেখা যাচ্ছে কিনা। আমি এই জন্য চাই যে আমি এই পেশাকে দারুণ পছন্দ করি, এবং আমার এখনও মনে হয় গণতন্ত্রের জন্য এই পেশার সাংঘাতিক রোল রয়েছে। ইভেন এই সরকারের আমলে আমি কিন্তু 5ই অগাস্টের পরে গণমাধ্যমের ভূমিকার ব্যাপক সমালোচক। আমার মনে হয়েছে 5ই অগাস্টের আগে তারা যে অন্যায় করেছে, 5ই অগাস্টের পরেও তারা অন্যায় করছে। কাজেই আমরা ভবিষ্যতে যারা এই পেশায় আসবেন, তারা যেন জেনে রাখেন যে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের অপরাধের সঙ্গী হওয়া কখনো কখনো নেতৃত্ব দেওয়ার জন্য গণমাধ্যমের কি বিচার হয়েছিল। জি, পরিষ্কার, উত্তর পরিষ্কার। রুমিন ফারহানা, রাজধানীর 0 পয়েন্টে রোববার আওয়ামী লীগের অংশ ভেবে কিছু ব্যক্তির উপর হামলার ঘটনায় বাংলাদেশের কর্তৃপক্ষকে অবশ্যই দ্রুত ও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। অ্যামনেস্টি যেটা বলেছে যে রাজনৈতিক বিশ্বাসের কারণে মানুষের উপর আক্রমণ করাটা তাদের মত প্রকাশের স্বাধীনতা, সভা সমিতি সংগঠন করার অধিকারের লঙ্ঘন। কর্তৃপক্ষকে অবশ্যই রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব মানুষের এই অধিকারগুলো রক্ষা ও প্রতিপালনের পদক্ষেপ নিতে হবে। 0 পয়েন্টের ঘটনা দিয়েও আমরা আসলে অ্যামনেস্টির নজর কাড়লাম। এর আগে তো বললামই যে অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে কার কার নজর কেড়েছে। এখন সরকারের আসলে কি করণীয় হওয়া উচিত? তদন্ত করে বিচার করা, নাকি বিগত সরকারের মতো অ্যামনেস্টিকে ইগনোর করা? অফকোর্স তদন্ত করে বিচার করা। নিকোল, আমি কোনো যদি কিন্তু ব্যবহার করব না। যখন আওয়ামী লীগের আমলে শিবির সন্দেহে পিটিয়ে মারা হতো, যখন আওয়ামী লীগের আমলে রাজাকার শাবক বলে আমাদেরকে ডিহিউম্যানাইজ করা হতো, তখন কিন্তু আমি সেটাকে যদি কিন্তু দিয়ে কোনোদিন সমর্থন দেই নাই। সুতরাং আজকে যদি কাউকে আওয়ামী লীগ বলে শুধুমাত্র অপরাধী না, হ্যাঁ, শুধুমাত্র আওয়ামী লীগ বলে কারো উপরে যদি হামলা হয়, কারো উপরে যদি অত্যাচার করা হয়, সার্টেনলি আমার মনে হয় একজন সচেতন শিক্ষিত নাগরিক হিসেবে, একজন আইনজীবী হিসেবে এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে সার্টেনলি আই উইল কনডেম দ্যাট। তবে অ্যাট দ্য সেম টাইম কিন্তু ওটাকে জাস্টিফাই করে না। তবে হচ্ছে যারা অপরাধের সঙ্গে যুক্ত ছিল, 15 বছরের নানান রকম অপরাধ, সেটা আপনার ফৌজদারি থেকে শুরু করে দেওয়ানি পর্যন্ত, যেই অপরাধে যেই অভিযুক্ত হবে না কেন, তার বিরুদ্ধে মামলা হোক, তাকে আইনের আওতায় আনা হোক, এবং আইনজীবীরা যাতে কোর্টে গিয়ে কোনো রকম কোনো হেনস্থার শিকার না হয়, কাউকে ডিফেন্ড করার জন্য যেন আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত হতে না হয়, সেটাও এই সরকারকে এনশিওর করতে হবে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, রাজনীতির এই কথা চলবে। রবিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।